মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন সামরিক সেনা ছাউনি থাকছে না। এই অসম্ভবকে সম্ভব করে দেখালো ইরান। আমেরিকার অভ্যন্তরে এখন জোর চর্চা চলছে, আমেরিকা কি আর ইরানের হাতে ধ্বংস হওয়া মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলিকে পুনর্নির্মাণ করতে পারবে? উত্তর সোজাসুজি না। আমেরিকার আর কোনো মার্কিন সামরিক সেনা ছাউনি থাকছে না বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক কিংবা আরব আমিরাতে। এই প্রথম বিগত 50 বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলিতে মার্কিন সামরিক সেনার কোনো বুটের দাপাদাপি আর থাকবে না। পৃথিবীর ইতিহাস আমূল বদলে দিল ইরান। এতদিন ধরে পশ্চিমী দেশগুলো মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদগুলোকে নির্বিচারে লুট করছিল এবং মধ্যপ্রাচ্যের মানুষকে ধারাবাহিকভাবে খুন করার যে নির্মম ইতিহাস লিখেছে আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে, সেই ইতিহাসের এবার জবনিকা পাত হলো। পৃথিবী এখন দাঁড়িয়ে নতুন ইতিহাসের সামনে। এক সত্যি সত্যি ঐতিহাসিক মুহূর্ত। গতকাল লন্ডন বেসড ফিনান্সিয়াল টাইমস প্রথম খবর করে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের মোট 19টি সামরিক ঘাঁটির মধ্যে 15টি সামরিক ঘাঁটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে যা আমেরিকার পক্ষে আর কোনোভাবেই সেগুলোকে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যের এই 15টি সামরিক ঘাঁটিকে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি আমেরিকা মধ্যপ্রাচ্যের উপর সকল নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে, নাকি আগামী দিনেও নতুন কোনো কৌশলে এই মধ্যপ্রাচ্যকে দখল রাখার চেষ্টা করবে? আর সেটাও কি আমেরিকার পক্ষে সম্ভব হবে করা? কারণ আমেরিকার সাম্রাজ্যের সূর্য ইতিমধ্যেই অস্তমিত আমেরিকার ডলার সাম্রাজ্য, অস্তমিত আমেরিকার মিলিটারি শক্তি। তাই এই দুর্বল পরিস্থিতিতে আমেরিকা কি পারবে সত্যি সত্যি মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে? কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন ইসলামিক নেটো তৈরি করে ঐক্যবদ্ধ হচ্ছে। তাই চলুন এই বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাম্রাজ্য কোন দিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যকে সত্যি সত্যি ইরান বিজয় করে ফেললো, মধ্যপ্রাচ্যকে পশ্চিমা আধিপত্যবাদ থেকে শেষ পর্যন্ত মুক্তি পেল, সেই সকল প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই ভিডিওতে। সকলকে আমি স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। এক সত্যি গর্বের মুহূর্ত। ইরান ঠিক যেভাবে পরিকল্পনা করেছিল, ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে আর কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকবে না। ইরানের পক্ষে আহ্বান করা হয়েছিল সমস্ত প্রতিবেশী রাষ্ট্রকে যে মার্কিন সৈন্যদেরকে নিজের দেশে আর এভাবে জায়গা দেয়া যাবে না, ইরান তাকে বরদাস্ত করে না। এবং এই 6 মাসের যুদ্ধের মধ্যে ওই 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান লাগাতার আক্রমণ চালিয়ে এসেছে তার একটা স্ট্র্যাটেজিক কৌশল কাজে লাগিয়ে। আমেরিকার যে 19টি সামরিক সেনা ছাউনি গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, প্রত্যেকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে এসেছে। তো অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছিল সত্যি সত্যি ইরানের আক্রমণে কোনো ধার আছে কিনা। কারণ ইরানি আক্রমণে পর্যাপ্ত মার্কিন সেনার মৃত্যু হচ্ছে না, মার্কিন বাহিনীকে সত্যি সত্যি আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত জল্পনা কল্পনাকে ধুয়ে দিয়ে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছিলাম যে আমেরিকার বাহরাইনে থাকা নেভি ফিফথ ফ্লিট মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এতদিন আমেরিকা যে ফিফথ ফ্লিটকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই ফিফথ ফ্লিট ধ্বংস হয়ে গেছে। তারপরে আমরা আরো খবর পেলাম বাহরাইন এবং কুয়েতের যে সমস্ত মার্কিন সামরিক সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনিগুলোকে বন্ধ করতে হচ্ছে, কারণ ইরানি ড্রোন এবং মিসাইলে সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলি ধ্বংস হয়ে গেছে এবং আমেরিকার কাছে পর্যাপ্ত আর ইন্টারসেপ্টিং মিসাইল নেই। তাই মার্কিন সেনাবাহিনী এই সমস্ত সেনা ছাউনিতে থাকা অবশিষ্ট যন্ত্রপাতি সেনাবাহিনীকে নিয়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে ইসরায়েল কিংবা জর্ডনের দিকে বা ইউরোপের দিকে। আর গতকাল আরো বড় খবর এলো, পালিয়েছিল সেটা সাময়িক, তাহলে কি আবারও মার্কিন সেনারা ফিরে আসবে? তারা কি পুরনোভাবে এতদিন যেভাবে মধ্যপ্রাচ্যকে দখল করেছিল আমেরিকা, সেই একই কৌশল কি যুদ্ধের পরে আবার কাজে লাগানো যাচ্ছে? আশঙ্কা প্রত্যেকে ছিল। সেই আশঙ্কাকে দূর করে স্বস্তির বার্তা নিয়ে এসেছে ইংল্যান্ডের দ্য ফিনান্সিয়াল টাইমস। তারা যে আর্টিকেল লিখেছিল তার হেডলাইন দেখুন। আর্টিকেলের হেডলাইন ছিল আর আমেরিকাস ভাস্ট গালফ বেসেস অর রিবিল্ডিং। পারস্য উপসাগরীয় অঞ্চলে
আমেরিকার যে বিশাল বিশাল সামরিক সেনা ছাউনি ছিল সেগুলিকে আর পুনর্নির্মাণ করা কি সম্ভব আমেরিকার পক্ষে? তাতে বিস্তারিত আলোচনা আছে, যেখানে এই আর্টিকেল যারা লিখেছেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমেরিকার পক্ষে আর মধ্যপ্রাচ্যে যে সমস্ত সামরিক সেনা ছাউনি ছিল সেগুলিকে পুনর্নির্মাণ করা সম্ভব নয় নানা কারণে, যার মধ্যে অন্যতম হচ্ছে আর্থিক দায়। আমেরিকার ইতিমধ্যে এই যুদ্ধে নামার পর যে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কারণে আমেরিকার ঋণ এখন আরো দ্রুত গতিতে বাড়ছে। ওদিকে আমেরিকার সাম্রাজ্যের উপরে বিভিন্ন দেশের বিশ্বাস গেছে তলিয়ে। তাই আমেরিকার যে ট্রেজারি বন্ড, সেই ট্রেজারি বন্ড সহজে আর কেউ কিনতে চাইছে না, আর যদি বা কিনছে তাতে অতি চড়া হারে সুদ দিতে হচ্ছে আমেরিকাকে। তাই আমেরিকা যদি আগামী দিনে মনে করে ধ্বংস হয়ে যাওয়া 15টি সামরিক ঘাঁটিকে সে পুনর্নির্মাণ করবে, তার জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হবে এবং সেই সামরিক ঘাঁটিকে বাঁচিয়ে তো রাখতে হবে। এখানেই রয়েছে সেই মহাপরাক্রমশালী রাষ্ট্র ইরান। তাই ইরানের নিকটে যত সামরিক ঘাঁটি আপনারা দেখছেন, কোন সামরিক ঘাঁটি এখন নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? প্রথমত আমেরিকার কাছে ইন্টারসেপ্টিং মিসাইল, ইরান যদি মিসাইল হামলা চালায় এই সমস্ত সামরিক ঘাঁটি থেকেও পাল্টা মিসাইল চালিয়ে আকাশে মিসাইলগুলোকে ধ্বংস করার কাজ করতো আমেরিকা। সেই পাল্টা মিসাইল যে মারবে, মিসাইল থাকলে তো মারবে, মিসাইলই নেই আমেরিকার কাছে। সুতরাং এই সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইতিমধ্যেই আমেরিকা পালিয়েছে তার সৈন্যবাহিনী নিয়ে, তার দামি দামি যন্ত্রপাতি নিয়ে। এখন নতুন করে যদি পুনর্নির্মাণ করতে আসে, এক তো খরচের হাঁপান, দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি তার কাছে ইন্টারসেপ্টিং মিসাইল তৈরি করা সম্ভব নয়। এবং অপর যে বিপদ, এখন বাহরাইন, কুয়েত কিংবা আরব আমিরাতের মতো রাষ্ট্র, তারা আর আমেরিকাকে নির্ভর করতে পারছে না যে এই রাষ্ট্রগুলোকে আমেরিকা আগামী দিনে বাঁচাতে পারবে। তার যে সিকিউরিটি আমব্রেলা, সুরক্ষা ছাতা তারা যে আর দিতে পারবে এই দেশগুলোকে, সে বিষয়ে আর কোনো রকম ভরসা নেই আরব বিশ্বের। ইতিমধ্যেই তুরস্ককে নিয়ে সৌদি আরব এবং পাকিস্তান যে ইসলামিক নেটো তৈরি করেছে, সেই নেটোতে এখন মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ লাইন লাগিয়েছে ভর্তি হওয়ার জন্য। কেন ভর্তি হবে? এই নেটোতে জয়েন করলে অন্তত নিরাপত্তা সুনিশ্চিত হতে পারে। আর এর মধ্যে আরো বড় খবর, ইরানও খোদ এই নেটোতে সদস্যপদ গ্রহণ করতে চলেছে। তাই ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো দেশের ক্ষমতা নেই যে সুরক্ষা দিতে পারে কোনো দেশকে। তাই গোপনে গোপনে এখন বাহরাইন এবং কুয়েতের মতো রাষ্ট্র, যারা বরাবর মার্কিন সৈন্যকে সমস্ত রকম সহযোগিতা করে এসছে, তাদের দেশের মাটি, তেল সমস্ত কিছু দিয়ে আসছিল, তারাও বর্তমানে ইরানের সঙ্গে তলে তলে যোগাযোগ রক্ষা করছে, যাতে করে ইরান তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে তাদেরকে ক্ষমা করে দেয়। তাই ইরানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কুয়েত বা বাহরাইন হোক কিংবা আরব আমিরাত আর সৌদি আরব তো প্রশ্নই নাই, এই রাষ্ট্রগুলি কোনোভাবেই আর আমেরিকাকে অনুমতি দিতে পারবে না যে এই দেশে তারা এসে নতুন করে মার্কিন সেনারা সামরিক ঘাঁটি তৈরি করুক। সুতরাং এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট যে গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্যের এই দেশগুলির তেল এবং গ্যাসকে যেভাবে লুট করছিল আমেরিকা, আমেরিকা ফুলে ফেপে উঠছিল মধ্যপ্রাচ্যের টাকায়, আর মধ্যপ্রাচ্যে খুন হচ্ছিল নিরীহ সব মানুষ। গাজা ভূমি, লেবানন, সিরিয়া, একাধিক দেশ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে আমেরিকার লোভ লালসার কাছে। কারণ বিষবৃক্ষ ইসরায়েল এই গোটা মধ্যপ্রাচ্যকে এতদিন ধরে নরসংহার করে আসছিল, মানুষকে খুন করে আসছিল, সেই খুনের ইতিহাস বদলাতে শুরু করেছে। ইসরায়েল এখন মৃত্যুর প্রহর গুনতে শুরু করেছে। আমেরিকা ইতিমধ্যেই বার্তা পেয়ে গেছে যে তার সাম্রাজ্য এখন ডুবু ডুবু নৌকা, খুব অল্প সময়েই ভেঙে যাবে, আর তার দিন বেশি বাকি নেই। তাই মধ্যপ্রাচ্যে নতুন করে আর আমেরিকা তার সামরিক ঘাঁটি নির্মাণ করতে আসতে পারছে না। এখন দেখুন আমেরিকার অভ্যন্তরে এখন যে প্রশ্ন সব থেকে বড়, কিছুদিন আগে লেখা হয়েছিল ওয়াশিংটন পোস্টে যে পেন্টাগন weighing smaller US military presence in Gulf once Iran war ends। একবার ইরান যুদ্ধ শেষ হলে আগামী দিনে আমেরিকা ছোট ছোট কিছু সামরিক ঘাঁটি তৈরি করে এই পুরো অঞ্চলের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবে। এখন সেখান থেকে সরে এসে এই প্রশ্ন তৈরি হচ্ছে, আদৌ কি সম্ভব ছোট করে হলেও মধ্যপ্রাচ্যে কি মার্কিন সেনাকে পাঠানো যাবে? তারা কি নিরাপদ হবে? কারণ এখানে অবস্থান করছে ইরান। তাই ইরান যেখানে আছে সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি কি নিরাপদ? উত্তর আসছে না। আর কোনোভাবেই
আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি তৈরি করা, রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ আমেরিকা কি আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চাইবে না? ডেফিনেটলি চাইবে, আলবাত চাইবে, কিন্তু পারবে কি? প্রশ্ন এই জায়গায়। তাই আমেরিকা এখন এটা বুঝতে পারছে, বিশেষ করে জেডি ভান্স, আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি, তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে আমেরিকার পক্ষে কোনোভাবেই আর সম্ভব না সামরিক শক্তি জাহির করা মধ্যপ্রাচ্যে গিয়ে। তাই তারা এখন ভাবছে রুল থ্রু মিলিটারি বেস। এতদিন মধ্যপ্রাচ্যকে তারা সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই নীতি এখন বাতিল, ক্রস। তাহলে নতুন একটি নীতি তারা এখন গ্রহণ করতে চাইছে। সেই নীতি কি? রুল থ্রু অ্যালাইজ, তাদের মিত্র রাষ্ট্রগুলির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা। মিত্র রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের একটি আছে, তার নাম ইসরায়েল। ইসরায়েল সেই মিত্র রাষ্ট্র যাকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে এখন নিয়ন্ত্রণ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলি এখন ইসরায়েলের ডেথ সার্টিফিকেট লিখতে বসেছে। তাই যে দেশের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, মৃত্যুর শংসাপত্র লিখছে এখন এই আরব দেশগুলো, সেই দেশ আরব দেশগুলোকে নিয়ন্ত্রণ করবে? এটা হতে পারে? এটা অসম্ভব। সে কথাও খুব ভালো করে বুঝতে পারছেন জেডি ভ্যান্স কিংবা বার্নি স্যান্ডার্সরা। তাই আমেরিকার তাবড় যারা বুদ্ধিজীবী, তারা স্পষ্ট বুঝতে পারছে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করা খেলা শেষ, আর হবে না। তাই নতুন অপশন কিছু ভাবতে হবে। কি সেই নতুন অপশন? জেডি ভ্যান্স নাম করছেন তুরস্কের। তুরস্ক এখন রাইজিং স্টার, তার হাতে এখন সীমাহীন প্রযুক্তি, অস্ত্র এবং বিভিন্ন প্রতিবেশী দেশে বেশ কিছু সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে তুরস্ক। তাই যদি মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে হয়, বাজি ধরতে হবে তুরস্ককে। তাছাড়া তুরস্ক আমেরিকার সঙ্গে নেটোতেও আছে, আর আমেরিকার সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। তাই তুরস্ককে বাজি ধরতে চাইছে বর্তমান আমেরিকার নতুন প্রজন্মের নেতৃত্ব, অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু সেটাও কি বাস্তব হবে? আমরা এখানেও বলতে পারি না, আমেরিকার এই স্বপ্ন সত্য হবারও কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে তুরস্ক সে নতুন স্বপ্ন দেখছে। আমেরিকা ডাইং, আমেরিকা মুমূর্ষ মরণশীল দেশ, আমেরিকার সাম্রাজ্যের মৃত্যু হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে নতুন কোনো সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলির রয়েছে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে তুরস্ক এখন শক্তিতে, প্রযুক্তিতে অনেকখানি এগিয়ে আছে। তাই অটোমান সাম্রাজ্যের যে হারানো গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনার এখন মরিয়া চেষ্টা করছেন রিসেপ তাইপ এরদোয়ান। তাই ইউরোপের অনেকগুলি দেশে, যে দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল, সেই দেশগুলিতে অস্ত্র কারখানা তৈরি করা, অতীতে যেখানে অটোমান সাম্রাজ্য ছিল সেই দেশগুলোকে এখন নতুন করে নানানভাবে সামরিক ঘাঁটি, অস্ত্র কারখানা তৈরি করে তুরস্ক চাইছে তার শক্তি এবং প্রভাবকে বিস্তার করা। আর একদিকে যখন আমেরিকার পতন হবে, ওদিকে উত্তরণ হবে চীনের। কিন্তু চীন গোটা পৃথিবীতে বাণিজ্য সাম্রাজ্য চালালেও সামরিক সাম্রাজ্য চালাচ্ছে না। তাই এই সুযোগে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে নিয়ে এখন তুরস্ক স্বপ্ন দেখছে নতুন একটা শক্তিশালী জোট তৈরি করা, যে জোট আগামী দিনে বিশ্ব রাজনীতির নেতৃত্ব দেবে। তাই এখন তুরস্কের যেটা স্বপ্ন, বিশ্ব রাজনীতিকে নেতৃত্ব দেওয়া, আমেরিকা যে জায়গা হারাচ্ছে সেই জায়গাকে দখল করা। তাই আমেরিকার পাতা ফাঁদে রিসেপ তাইপ এরদোয়ান পা দেবেন, সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সুতরাং যে কথা বলা যায় পরিশেষে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার স্থায়ী বিদায় হয়ে গেল। সত্যি সত্যি 1947 সালে ইংরেজরা ভারত থেকে চলে গিয়েছে, 47 সালে অনেকেরই বিশ্বাস হয়নি, সময় লেগেছিল বিশ্বাস করতে। 2-1 বছর ধরে ভেবেছে। এমনকি এখনো কিছু মানুষ বলেন সত্যি সত্যি ইংরেজরা স্বাধীন করে যায়নি, তারা গোপন চুক্তি করে গেছে। এমন যেসব মানুষ আছেন তারা হয়তো আজও অবিশ্বাস করবেন যে সত্যি সত্যি আমেরিকার পতন হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তারা পালিয়ে গিয়েছে। কিন্তু সত্য এই, ইরানের কাছে যুদ্ধে হেরে মার্কিন সৈনিকেরা স্থায়ীভাবে মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে। এখন মধ্যপ্রাচ্য যদি আমরা ইসরায়েলকে বলি, যদি জর্ডনকে বলি, তাহলে মার্কিন সেনারা থাকছে জর্ডন এবং ইসরায়েল। কিন্তু বাকি যে ইসলামিক দেশগুলো, চলুন আমরা দেখে নিই সেই কোথায় কোথা থেকে পালাচ্ছে তার তালিকা। এই সেই ম্যাপ আপনারা এখানে দেখছেন, যতগুলো ঘাঁটি ছিল মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলোকে আমরা একেবারে দেখে নিই। কুয়েতের যে 3টি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল মার্কিন ঘাঁটি, ক্যাম্প বুহেরিং, ক্যাম্প আরিফজান এবং ক্যাম্প পেট্রিয়ট, এই 3টে ঘাঁটি থেকেই আমেরিকা পালাচ্ছে। অর্থাৎ কুয়েত মার্কিন সেনা শূন্য হয়ে গেল। সৌদি আরব প্রিন্স সুলতান এয়ারবেস, এটি অত্যন্ত বড় বৃহৎ সাইজের একটি মার্কিন সামরিক ঘাঁটি ছিল, সেই প্রিন্স সুলতান এয়ারবেস এখন বন্ধ হয়ে যাচ্ছে, ঢেরা। আপনারা নিশ্চয় জানেন কাতার, কাতার আমেরিকার মিত্র রাষ্ট্র ছিল এতদিন, এবং এই কাতারে আল উদেইদ যে
এয়ারবেস, মার্কিন সামরিক ঘাঁটি যেখানে সেন্টকম খোদ থাকতেন, সেই আল উদেইদ বন্ধ হয়ে গেছে, কারণ তার অধিকাংশই ধ্বংস করে দিয়েছে ইরান হামলা করে। নতুন করে নির্মাণ আর হচ্ছে না। আরব আমিরাতের দাফরা এয়ারবেস। আরব আমিরাত শুনলেই তো আমাদের মনে হয় জায়নবাদ, দিল বলে জায়নবাদ। সেই দিল বলে জায়নবাদ সেও এখন বাধ্য হচ্ছে গোপনে ইরানের সঙ্গে সম্পর্ক রাখা, আমেরিকা ইসরায়েলের কাছ থেকে অন্তত বাধ্য হয়ে সম্পর্ককে সরিয়ে আনার অনিচ্ছা সত্ত্বেও কাল আরব আমিরাত সরকারিভাবে ঘোষণা দিয়েছে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে যে E1 সেটেলমেন্ট তৈরি করছে সেটা অন্যায় করছে। ইসরায়েলের বিরুদ্ধে স্টেটমেন্ট তো দিচ্ছে আরব আমিরাত, এটাই বড়। তাই আরব আমিরাত থেকেও বিদায় হচ্ছে মার্কিন সৈন্যর, বিদায় হচ্ছে ইরাক থেকে। ইরাকে ইরবিলে 31শে আগস্ট সরকারিভাবে জানানো হয়েছিল মার্কিন সেনাদের বিদায়ের দিন, সেখান থেকেও বিদায় হচ্ছে আইন আল আসাদ এয়ারবেস, এটাও ইরাকের এয়ারবেস, এখান থেকেও বিদায় হচ্ছে। আর অবশ্যই বাহরাইনের নেভি ফিফথ ফ্লিট, তারও বিদায় হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে। সব মিলিয়ে মোট 15টি সামরিক ঘাঁটি যেখান থেকে আমেরিকা এতদিন তার প্রবল পরাক্রমকে বজায় রাখত এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের উপরে সীমাহীন শোষণ, অর্থনৈতিক চাপ, সামরিক হুমকি, বুলি করার কাজ করে আসছিল। ইরান সেই মার্কিন প্রতাপকে খুন করেছে বাহুর জোরে। সুতরাং ইরান বিশ্বজয়ী রাষ্ট্র, বিশ্বের কাছে সেই প্রমাণ দিয়ে ছাড়লো ইরান। চলুন পরিশেষে আপনাদের জন্য একটি মিষ্টির ব্যবস্থা রেখেছি। ভোজন শেষে একটু মিষ্টি মুখ। আপনারা দেখছেন ছবি, সেই বিখ্যাত ত্রয়ী যাদেরকে নিয়ে আমেরিকা এখন প্রচুর পরিমাণে মিম তৈরি হচ্ছে। তাদের বলা হচ্ছে দ্য ক্লুলেস ট্রিও, মানে 3 বলদ, সেই অব্যর্থ যাদের কোনো জুড়ি নেই 3 বলদকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নাম্বার 1 মাঝখানে যিনি আছেন অবশ্যই বলদ ডোনাল্ড ট্রাম্প, যার মাথায় সত্যিকারের ঘিলু না গোবর আছে তা নিয়ে গবেষণা চলছে। এদিকে আছে সেই আমেরিকার ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ, অনেকে পিগ হেগসেথও তাকে বলে। আর এদিকে রয়েছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এই 3 জনের হাতে আমেরিকা চালানোর ভার। তিনি আমেরিকার অর্থনীতি দেখেন বেসেন্ট, ইনি যুদ্ধ চালান, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তো সবকিছুই চালান। এখন তাদের নিয়ে যে মজা হচ্ছে সেই মজাটা এবার আমরা বলি চলুন। আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক যার নাম গারল্যান্ড নিক্সন, এই গারল্যান্ড নিক্সন লিখছেন দেখুন, হোয়াইট হাউস ইনসাইডার্স লিক দ্যাট স্কট বেসেন্ট হু হ্যাজ নো আইডিয়া হোয়াই অয়েল প্রাইসেস আর রাইজিং। একেবারে হোয়াইট হাউসের ভিতরে একজন মানুষ, তিনি জানিয়েছেন যে স্কট বেসেন্ট যিনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, তিনি কিছুতেই বুঝতে পাচ্ছেন না যে আমেরিকায় তেলের দাম কেন বাড়ছে। তিনি ট্রেজারি সেক্রেটারি, তিনি জানবেন না, কে জানবেন? কিছু জানেন না। তেলের দাম কেন বাড়ছে তিনি কিছুই বুঝতে পারছেন না। নাম্বার 3 উইল বি মিটিং উইথ পিট হেগসেথ। এই স্কট বেসেন্ট মিট করবেন কার সঙ্গে? পিট হেগসেথের সঙ্গে। আর এই যে পিট হেগসেথ, তিনি কি জানেন না? তিনি জানেন না হু হ্যাজ নো আইডিয়া হোয়াই হি লস্ট এ ওয়ার টু ইরান। তিনি আবার জানেন না ইরানের সঙ্গে যুদ্ধে তিনি কিভাবে পরাস্ত হলেন। আমেরিকা ইরানের সঙ্গে হেরে গেল, কি করে হারলো তিনি জানেন না। এই দুজন অর্থাৎ পিট হেগসেথ এবং এই বেসেন্ট, তারা মিট করবেন কার সঙ্গে? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এবার ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখুন। And President Trump, who has no idea why anyone believed his campaign promises. ডোনাল্ড ট্রাম্প নিজেই কনফিউজ, কিংকর্তব্য বিমূঢ় তিনি। কেন কিংকর্তব্য বিমূঢ়? ভোটের সময় তিনি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এলে পৃথিবীর সব যুদ্ধ তিনি 24 ঘন্টায় থামিয়ে দেবেন, অথচ তিনি ক্ষমতায় এসে নতুন করে যুদ্ধ বাঁধালেন এবং যে যুদ্ধে আমেরিকা পরাস্ত হলো, আমেরিকার সাম্রাজ্যের বিদায় হলো। সেই ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝতে পারছেন না যে দেশের মানুষ তার কথায় বিশ্বাস করে ফেললো। তাজ্জব 3 জন। এই মুহূর্তে আমেরিকা সাম্রাজ্য ডুবে গেছে, দাঁড়িয়ে আছে আমেরিকা সাম্রাজ্যের 3 নাবিক হতভম্ব হয়ে। এই হচ্ছে বর্তমান আমেরিকার চিত্র। শেষ করলাম এই নিবেদন। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে পদাতিক চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হননি, সাবস্ক্রাইব করুন, কোনো পয়সা লাগবে না, শুধু সাবস্ক্রাইব চাই একটু ভালোবাসা।